আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি দাখিল 2025 সালের যে তোমাদের পাঠ্য বইটা আছে ওই বইয়ের আমরা প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা, প্রথম অধ্যায়ের বেসিক দুইটা পর্ব নিয়েছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বের পরে আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায়ের উপর 40টা মাত্র এমসিকিউ। এই 40টা মাত্র এমসিকিউ তোমরা দেখলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ, যেই ধরনের এমসিকিউ আসুক না কেন তোমরা অবশ্যই করতে পারবে। হ্যাঁ, আর তোমরা যে যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নাই, প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে, কারণ বেসিক ক্লাসগুলো তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের এই এমসিকিউগুলো করা একদমই সহজ হবে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি এমসিকিউগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা। আমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব সহজে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম যেই এমসিকিউটা দেখো তোমরা, প্রথম যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে 2, 3, 2, 3, 5, 7 ইত্যাদি সংখ্যাগুলোকে কোন সংখ্যা বলে? 2, 3, 5, 7 ইত্যাদি সংখ্যাগুলোকে কোন সংখ্যা বলে? এগুলো কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, অমূলক সংখ্যা? এগুলো মৌলিক সংখ্যা হবে। কারণ কি দেখো, কারণ 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোর 1 এবং এই সংখ্যাটি ব্যতীত, মানে তোমার যে সংখ্যাগুলোর 1 এবং উক্ত সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। দেখো, 2 কিন্তু 1 আর 2 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, 3 1 আর 3 ছাড়া কোনো উৎপাদক নাই, 5 আর 1 ছাড়া কোনো উৎপাদক নাই, 7 1 আর 7 ছাড়া কোনো উৎপাদক নাই। তাহলে যেই সংখ্যাগুলোর 1 এবং উক্ত সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না বা উৎপাদক থাকবে না, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাই 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো কি? মৌলিক সংখ্যা। এখানে হবে এটা মৌলিক সংখ্যা, এখানে হবে এটা মৌলিক সংখ্যা। তারপর আমরা দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে নিচের কোনগুলো যৌগিক সংখ্যা? আচ্ছা, যৌগিক সংখ্যা কি তাহলে? যৌগিক সংখ্যা যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য যে কোনো একটির গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। মানে যৌগিক সংখ্যা মানে কি, এখানে সংখ্যাগুলোর 1 এবং সেই সংখ্যাটিও থাকবে এবং অন্যান্য গুণনীয়কও থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলতেছি কি? যৌগিক সংখ্যা। তাহলে এখানে যৌগিক সংখ্যা হবে কোনগুলো? এখানে যৌগিক সংখ্যা হবে এটা 4, 6, 8, 9। দেখো, তুমি প্রথমটা দেখো, 1 এর কিন্তু গুণনীয়ক 1 ছাড়া আর কিছু নাই, তারপর 3 এর কিন্তু গুণনীয়ক 1 আর 3 ছাড়া আর কিছু নাই, 5 এর গুণনীয়ক 1 আর 5 ছাড়া আর কিছু নাই, 7 এর গুণনীয়ক বা উৎপাদক 7 আর 1 ছাড়া কিছু নাই। এখন গুণনীয়ক বা উৎপাদক কি, এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার পূর্ববর্তী ক্লাসটা দেখতে হবে অবশ্যই, কারণ ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, গুণনীয়ক কি, উৎপাদক কি, সব কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা, খ নম্বর যেটা আছে 1, 2, 3, 4, 5, এ দেখো এখানে 1 এর উৎপাদক 1 ছাড়া কিছু নাই, 2 এর উৎপাদক 1 আর 2 ছাড়া কিছু নাই, 3 এর উৎপাদক 1 আর 3 ছাড়া কিছু নাই, তারপর 4 এর উৎপাদক 1 আর 4 প্লাস 2। হ্যাঁ, কিন্তু 5 এর উৎপাদক কি? 1 আর 5 ছাড়া কিছু নাই। একটা থাকলেও কিন্তু যৌগিক সংখ্যা, একটা থাকলেও বাকিগুলো যৌগিক সংখ্যা না। এই কারণে নিচের কোনগুলো, এই সংখ্যাগুলো কিন্তু যৌগিক সংখ্যা আমরা বলতে পারবো না। এরপরে আসো ক নম্বরে দেখো, 4 এর কিন্তু গুণনীয়ক 1 আর 4 আবার 2, 6 এর গুণনীয়ক 1, তারপর 2, তারপর 3, তারপর কি 6। হ্যাঁ, 6 এরও অনেকগুলো গুণনীয়ক আছে, এটারও অনেকগুলো গুণনীয়ক আছে, 1 এর 2 এর অধিক গুণনীয়ক আছে, 9 এরও। তারপর -1, -2, -2, -1, 0 এগুলো পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটাও কিন্তু যৌগিক সংখ্যা না, এগুলো একটাও যৌগিক সংখ্যা না। যৌগিক সংখ্যা হবে কোনগুলো? যৌগিক সংখ্যা হবে এগুলো, কারণ এগুলোর 1 আর উক্ত সংখ্যা ব্যতীত আরও অন্যান্য গুণনীয়ক বা উৎপাদক আছে, তাই এগুলো কি? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা 1 ব্যতীত যে সংখ্যাগুলোর 1 ও ওই সংখ্যা ব্যতীত অন্য যে কোনো একটি গুণনীয়ক থাকে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলতেছি।
3 নাম্বার যেটা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, একদমই সহজ। যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকবে না সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো এটার কিন্তু গুণনীয়ক অনেকগুলো, যেমন দেখো 8 একে 8 আমরা বলতে পারি, আবার 7 দোকানো 8ও বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হতে হলে শুধুমাত্র দুইটাই উৎপাদক হবে, 1 এবং ওই সংখ্যাটি। তারপর 15 আমরা বলতে পারি, 15 একে 15, আবার বলতে পারি 3 5 15, তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যা না। 21কে আমরা বলতে পারি 3 7 21, আবার আমরা বলতে পারি কি 21 একে 21, হ্যাঁ 21কে আবার ভাঙা যায় আরও অন্যান্য সংখ্যা দিয়ে। তারপর হচ্ছে 37কে 37 একে 37কে আর কোনো সংখ্যা দিয়ে তুমি ভাঙতে পারবে না, এই কারণে 37টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপর 4 নাম্বার আছে নিচের কোনটি ব্যতিক্রম। নিচের এখানে সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে ব্যতিক্রম হচ্ছে এখানে ক নাম্বার একটা পড়ে নাই, যাই হোক এটা হবে না। এখানে ব্যতিক্রম সংখ্যাটা হচ্ছে 2 ব্যতিক্রম কেন? 2 কারণ হচ্ছে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং জোট সংখ্যার মধ্যেই শুধুমাত্র একটি মাত্র জোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এ কারণে 2 ব্যতিক্রম। নিচের কোন মৌলিক সংখ্যাটি ব্যতিক্রম? নিচের 2 মৌলিক সংখ্যাটি ব্যতিক্রম, কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং জোট সংখ্যার মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে হচ্ছে জোট মৌলিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র 2। আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 6 নাম্বার যেটা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা 6 নাম্বারটা তোমরা একটু খেয়াল করলে দেখবা যে নিচের কোনটি অমূলদ সংখ্যা বলছে। তাহলে অমূলদ সংখ্যা কোনটা আমরা একটু বের করে দেখি। দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে ক নাম্বার অপশানে, সেটা কি √2। √2কে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে হচ্ছে 1.4142 1.414213 ... হ্যাঁ, এই সংখ্যাগুলো কিন্তু পাবে তুমি কোনটাকে, এই দেখো তুমি হচ্ছে এই √2কে যদি ক্যালকুলেশন করো এটাই পাবে। এটা পাবে মানে হচ্ছে কি এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা কেন? কারণ হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে রাখা যায় না এবং যে সংখ্যাকে হচ্ছে বাংলে, হ্যাঁ √2কে বাংলে দেখো 414213 ... মানে আরও অনেক সংখ্যা আছে এবং এটাকে আবৃত করা যাবে না, মানে একই সংখ্যা বারবার আসতেছে না, তাহলে এই কারণে এটা অমূলদ সংখ্যা। আর 2 দেখো 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, স্বাভাবিক বা ধনাত্মক অখণ্ড সংখ্যা 2, ঠিক আছে, এই কারণে 2টাও হবে না। তারপর আছে কি, তারপর আসা হচ্ছে 5টাও হবে না, কারণ হচ্ছে 5/3, এটা হবে 5/3, এটা এখানে ভুল হয়ে গেছে 5/3, এখানে 5/3ও হবে না, কারণ 5/3 মূলদ, কারণ এটি p/q আকারে প্রকাশিত, যেখানে হচ্ছে p এর মান যদি 5, q এর মান 3 হয় তাহলে এটা এই দুটো পূর্ণ সংখ্যা। এবং -3 দেখো -3 হচ্ছে কি, -3 হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -3 হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে একটাও কিন্তু অমূলদ সংখ্যা হবে না। খ গ অমূলদ সংখ্যা হবে শুধুমাত্র একটা, সেটা কি √2। আচ্ছা, তারপরে দেখো তোমরা তারপরে যেটা আছে 8 নাম্বার যেটা আছে -1/2, তারপর হচ্ছে -3, তারপর -5.63 সংখ্যাগুলো কোন ধরনের? এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলো হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা, এগুলো ঋণাত্মক সংখ্যা। এই সংখ্যাগুলো কি ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি 0 অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। 0 অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। দেখো মাইনাস যুক্ত সবগুলো সংখ্যা কিন্তু 0-র চেয়ে ছোট, এই কারণে এই সংখ্যাটা হবে কি, এই কারণে এই সংখ্যাটা হবে হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, আমরা এখানে একটা গোলায় ফেলছি, 7 নাম্বারটা বলি না। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে মূলদ সংখ্যা হবে কোনটা বলো তো? মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে মূলদ সংখ্যা হবে হচ্ছে 5/3, কারণ কি, কারণ হচ্ছে 5/3 p/q আকারে আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা আছেই, এটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে। বাকিগুলো তুমি ক্যালকুলেশন করে বের করো, এগুলোর সংখ্যা অনেক দশমিকের পর অনেক সংখ্যা আসবে, যেগুলোকে হচ্ছে তুমি p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারবে না, এই সমস্ত সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা হবে 5/3, কারণ 5/3 p/q আকারে বা ভগ্নাংশ আকারে লেখা আছে। আচ্ছা, তারপর দেখো 8 নাম্বার গেল। 9 নাম্বার, নিচের কোন দশমিক ভগ্নাংশগুলো সদৃশ? সদৃশ মানে হচ্ছে
নিচের কোন ভগ্নাংশটির মধ্যে মিল পাচ্ছ তুমি? এই দেখো এখানে 3.83, এখানে দশমিকের পর কিন্তু আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা হচ্ছে কয়টা? 2টা, কিন্তু এখানে দশমিকের পরে অনাবৃত সংখ্যা কয়টা? 1টা, তাহলে এটা সদৃশ না, এটা মিল নাই। তারপর এখানে দেখো দশমিকের পরে আবৃত সংখ্যা কয়টা? আবৃত মানে হচ্ছে উপরে পৌনঃপুনিক হবে, আবৃত সংখ্যা 3টা। আর এখানে দেখো দশমিকের পর আবৃত সংখ্যা কয়টা? 1টা, এর মানে এটাও মিল নাই। তারপর হচ্ছে এটা দেখো এখানে হচ্ছে দশমিকের পরে আবৃত সংখ্যা কত? আবৃত সংখ্যা 1টা, এবং হচ্ছে অনাবৃত সংখ্যা কত? 1টা। আর এখানেও 12 দশমিকের পরে আবৃত সংখ্যা হচ্ছে 1টা, অনাবৃত সংখ্যা হচ্ছে 1টা, তাহলে এটা মিলিয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি? সদৃশ। সদৃশ মানে হচ্ছে কি? মিল। এটা দেখো দেখো এখানে আছে 20, এখানে আছে 0 পয়েন্ট, মিললো? মিললো না, তাহলে এটা হবে না। তাহলে এখানে নিচের কোন দশমিক ভগ্নাংশগুলি সদৃশ? এই দশমিক ভগ্নাংশগুলি সদৃশ কারণ এগুলোর পরে আবৃত আর অনাবৃত সংখ্যা কি? সদৃশ, মিল আছে। আচ্ছা 10 নম্বর যেটা আছে 3.78কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করালে নিচের কোনটি হবে? সামান্য ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ একই কথা। দেখো এটাকে যদি তুমি কি করো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি হয়? কি আছে এখানে? এখানে আছে হচ্ছে 3.78, হ্যাঁ এটাই তো আছে। আচ্ছা এটাকে আমরা কি করব এখন? এটাকে আমরা হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করবে? দেখো এখানে হচ্ছে তোমার কি এই তোমার দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয় ঘর? 1 ঘর, এটার জন্য 9, মানে দশমিকের পরে যতটার উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 নিতে হবে। তাহলে এখানে দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টার উপর? 1টার উপর, এই কারণে একটা 9 নিলাম। দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টার উপর? 1টার উপর, এই কারণে একটা 0 নিতে হবে। তাহলে দশমিকের পরে যদি পৌনঃপুনিক 1টা থাকে, একটা 9 নিতে হবে, 2টা থাকলে 2টা, মানে পৌনঃপুনিক যতটার উপরে থাকবে ততটা 9 নিতে হবে, আর পৌনঃপুনিক যতটার উপর থাকবে না ততটার জন্য 0 নিতে হবে। তারপর কি করতে হবে? সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। এই সম্পূর্ণ সংখ্যাটা কি? সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3.78। হ্যাঁ, এখন সম্পূর্ণ সংখ্যাটা, আচ্ছা পয়েন্ট দিয়ে না, পয়েন্ট ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। তাহলে 3.78 মাইনাস করতে হবে কোনটা? মাইনাস করতে হবে পৌনঃপুনিক নাই, সম্পূর্ণ সংখ্যার উপর পৌনঃপুনিক যেই সংখ্যাগুলোর উপর নাই সেই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। যেমন 37, এখানে 3 আর 7-এর উপর পৌনঃপুনিক নাই, এখানে 37 কি হবে? বিয়োগ হবে। এখন দেখো 19, তারপরে হচ্ছে কি 378 থেকে যদি 37 বিয়োগ করো তাহলে কত হয়? তাহলে হবে হচ্ছে 341। এখন তুমি এটাকে যদি তুমি ভেঙে লিখো, ভেঙে বলতে তোমার দেখো এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে, এখানে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এই দেখো প্রশ্নে এখানে একটা দেওয়া আছে, হ্যাঁ সমস্ত দিকে। এখন এটার সাথে নিচেরটার সাথে এটা গুণ করে উপরেরটা যোগ করলে তুমি 341, এই 341 পাশে আনো, উপরে 341টা আসে কিনা দেখো। তারপরে হচ্ছে তোমার এটা তো হবেই না, তারপর এটাও হবে না, তারপর এটা কিন্তু দেখো এটা 3 আর 90 গুণ করে 71 যদি যোগ করো তুমি কিন্তু 341 পেয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3 আর 90 যদি গুণ করি আমরা কত হয়? 3 আর 0 গুণ করলে 3 নং 27, তারপর যোগ করতে হবে কত? 71 যদি তুমি যোগ করো তাহলে কত হয়? 1 আর 0 যোগ করলে হচ্ছে 0, তার 1, তারপর হচ্ছে 7 যোগ করলে হচ্ছে 14 4 হাতে আছে 1 আর 2 যোগ করলে হয় 341। দেখছো? তাহলে এখানে হবে কোনটা? এখানে হবে এটা কিভাবে করলাম, কিভাবে করছি বুঝাই দিছি, একটু তোমরা ভালো করে দেখে নিবা। আচ্ছা তারপরে দেখো, তারপরে যেটা আছে 10 নাম্বার গেল, 11 নাম্বার এটা সমান কত? একদমই সহজ। এটা কিভাবে বের করবা দেখো একটু, একদমই সহজ। এটা তোমাদেরকে আমি একটু বের করে দেখাই দিচ্ছি এটা কিভাবে তোমরা বের করবা। এটা কত আছে? এখানে কত আছে? এখানে আছে হচ্ছে এটা 11 নাম্বারটা কত আছে? 0.3 পৌনঃপুনিক গুণ 0.6 পৌনঃপুনিক, 6-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে তোমাদেরকে যেটা বলছিলাম, কি বলছিলাম তোমাদেরকে, এখানে হচ্ছে যতটার উপর পৌনঃপুনিক থাকবে ততটা কি? দশমিকের পর যতটার উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9। এখন দশমিকের পর পৌনঃপুনিক, একটার উপর পৌনঃপুনিক আছে, একটা 9 বসাইছে, আর কিছু আছে? নাই, এই কারণে আর কিছু হবে না। সম্পূর্ণ সংখ্যাটা 0 যদি বাদ দাও তাহলে কত হয়? 3 থেকে বিয়োগ হবে কত? 0, যেটার উপর পৌনঃপুনিক নাই 0 বিয়োগ। তারপর দেখো গুণ, এটাও সেম। এখানে দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক, কয়টার উপর পৌনঃপুনিক আছে? একটার উপর, এই কারণে কি হবে? একটা 9 হবে।
তো সম্পূর্ণ সংখ্যাটা 0 বাদ দিলে 6, 6 থেকে বিয়োগ হবে কি 0, কারণ 0-র উপর পৌনঃপুনিক নাই, তাহলে হয়ে গেল। এখন দেখো তারপর এই 3 থেকে 0 বিয়োগ করলে হয় 3, 9 গুণ 6 থেকে 0 বিয়োগ করলে হয় 6, নিচে আছে 9। এখন দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তারিখে 9, তাহলে উপরে কিছু নয় মানে হচ্ছে 1। তারপর এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর 9কে না সরি 6কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হবে 2, হ্যাঁ, আর 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 তারিখে 9, 3। তাহলে উপরে কি থাকে বলো তো, নিচে উপরে থাকে হচ্ছে এখানে 1/, এখানে থাকে 1/3, আর এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে 2/3, ঠিক আছে। এখন দেখো উপরে 2 আর 1 গুণ করলে হবে কি 2, নিচে 3 আর 3 গুণ করলে হবে কি 9, তাহলে 9/2 হয়, হ্যাঁ 9/2 হয়। এখন 9/2কে যদি তুমি এটাকে 9 দিয়ে যদি 2কে যদি তুমি ভাগ করো তাহলে তুমি যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে 0.222, এরকম বারবার 2 আসতেছে, বুঝতেছো। এখন 2কে তুমি কি করতে পারবে, 0.2 পৌনঃপুনিক দিয়ে আবৃত করে নিতে পারবে। 2-র উপর পৌনঃপুনিক মানে হচ্ছে এরপরে আরও অনেক 2 আছে, এটা বোঝাতে আবৃত করা হয় 2-র উপর পৌনঃপুনিক দিয়ে। তাহলে উত্তর হবে কি 0.2 পৌনঃপুনিক। এ দেখো 0. এটার উত্তর হবে কি তাহলে 0.2 পৌনঃপুনিক, এটা হবে। তারপর 12 নম্বর যেটা আছে 1.1 এবং 1.11 এর মাঝের সংখ্যা কোনটি, এটা দেখো। এটা হচ্ছে দেখো একদমই সহজ। এই দেখো 1, প্রথমে যে সংখ্যাটা আছে 1.11, এ দেখো প্রথম ক নম্বর অপশনে যেটা আছে 1.1101, এই সংখ্যাটা কিন্তু কোন এখানে উপরের কোন সংখ্যাটার চেয়ে ছোট বলো তো, কোন সংখ্যাটার চেয়ে বড় বলো তো, এই সংখ্যাটার চেয়ে বড় কোন সংখ্যা, 1.11 সংখ্যার চেয়ে কিন্তু এই সংখ্যাটা বড়, এই কারণে এটা হবে না, ক নাম্বার কিন্তু হবে না। এখানে বলছে এই দুইটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হতে হবে, তাহলে এটার বড় যদি এটা হয়ে যায় তাহলে এটা তো কখনোই হবে না। তারপর খ নম্বর যেটা আছে সেটা দেখো, খ নম্বরে যেটা আছে, খ নম্বরে আছে কি 1.002, 1. খ নম্বরে যেটা আছে 1. কোথায় 1.002। এখন 1.002 এই সংখ্যাটা কিন্তু কি, এই সংখ্যাটার চেয়ে বড় হচ্ছে কোনটা 1.11, এই দেখো এই সংখ্যাটার চেয়ে বড় হচ্ছে 1.1, এই সংখ্যাটা কিন্তু বড়, তো বড় তো হতে পারবে না, এই দুটো সংখ্যার মাঝখানের সংখ্যাটা বলছে। তাহলে 1.2টা দেখো 1.2 চেয়ে 1.11 এর চেয়ে কিন্তু আবার 1.12 এটা কিন্তু বড়, এ কারণে এটাও হবে না। হবে কোনটা, কিন্তু তিনটাও যদি না হয় হবে কোনটা, এটা, বুঝতে পারছো। 1.11 এবং 1.1 এবং 1.11 এর মাঝখানের সংখ্যা কোনটা, তাহলে এটা। আর বাকিগুলো হচ্ছে কি একটার চেয়ে বড় অথবা একটার চেয়ে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর দেখি 13 নাম্বার, বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা, বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর দ্বারা। তারপর 14 নম্বর, স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখবা। তারপরে যেটা আছে 15 নম্বর, এন এলিমেন্ট বা বিলংস টু এন এর জন্য কোনটি সর্বদাই বিজোড় সংখ্যা। এখানে দেখো সর্বদাই বিজোড় সংখ্যা হবে নিচের কোনটা, মানে কোনটার সাথে কোনটা যোগ করলে। এন কিন্তু কি স্বাভাবিক সংখ্যা, এ দেখো এখানে যদি এন একটা স্বাভাবিক সংখ্যা, তুমি এখানে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ধরে নাও, যেমন আমি এখানে 1 যদি ধরি তাহলে কি এখানে 1 ধরলে কি হবে, এখানে স্বাভাবিক সংখ্যা যদি আমি 1 ধরি তাহলে কি হয় 1 ধরলে হবে 3, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু সর্বদাই এখানে এন এলিমেন্ট এন বলছে, মানে এন এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হলে সর্বদাই বিজোড় হবে। সেক্ষেত্রে কোনটা হবে এখানে সেক্ষেত্রে হবে হচ্ছে তোমাদের যেটা তোমাদের এটা হবে না, কারণ হচ্ছে যে দেখো এখানে আরও একটা সংখ্যা আছে n+1, এখানেও যদি তুমি একটা কি ধরে নাও সর্বদা যদি কি স্বাভাবিক সংখ্যা এখানে মনে করো আমি 2 ধরলাম,
2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়, বিজোড় সংখ্যা হয়। কিন্তু তারপরেও দেখো এখানে এটা যদি তুমি ধরো সেক্ষেত্রে দেখো 2 এর সাথে যতই গুণ করো না কেন তোমার জোড় সংখ্যা হবে, আর সেই জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হবে, সর্বদাই বিজোড় সংখ্যা হবে। যেমন এখানে n এর জায়গায় যদি তুমি 1 ধরো তাহলে হয় 2, 2 আর 1 যোগ করলে 3 হয়, বিজোড় হয়ে গেল। এখানে যদি তুমি 3 ধরো 3 দোকানো 6, 6 আর 1 যোগ করলে হয় 7, বিজোড় হয়ে গেল। এখানে তুমি যদি 4 ধরো 4 দোকানো 8, 8 1 যোগ করলে 9 হয়ে গেল, বিজোড় হয়ে গেল। এটাই সর্বদা বিজোড় সংখ্যা হয়, মানে যে সংখ্যাটা যে স্বাভাবিক সংখ্যার সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করলে কি হয়, সর্বদাই বিজোড় সংখ্যা। এই কারণে 2n + 1 এটাই মনে রাখবা। তাহলে n বিলংস টু n এর জন্য কোনটি সর্বদাই বিজোড় সংখ্যা হবে, 2n + 1। তারপর 16 নম্বর যেটা আছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য। এটা হবে হচ্ছে যে কি তোমার 16 নম্বরটা হবে হচ্ছে 8। কারণ কি, কারণ হচ্ছে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদাই 8 দ্বারা বিভাজ্য। এখানে হবে হচ্ছে 8। কারণ কি দেখো, কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, যেমন আমি যদি লিখি, আমি যদি তোমাদেরকে দেখাই, একটু করে লিখে দেখাই। যেমন এখানে কি বলছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য, এটা 8 দ্বারা বিভাজ্য। যেমন দেখো আমি যদি লিখি 424, তাই না, দুইটা ক্রমিক জোড় সংখ্যা দিয়ে লিখছি। তারপরে হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে কি 8 গুণ 10, 8 10 80। তারপর আমি লিখতে পারি হচ্ছে 20 গুণ 22, 20 আর 22 গুণ করলে হবে হচ্ছে 440। তারপর হচ্ছে হ্যাঁ, এ দেখো ক্রমিক, দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে তুমি পাচ্ছ 24, 80, 440। এরকম দুটা ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা তুমি যে দুটো সংখ্যায় গুণ করো না কেন, তুমি যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাগুলো কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন 24 কার দ্বারা আমরা ভাগ করতে পারি, 80কেও ভাগ করতে পারি, 440কেও ভাগ করতে পারি। তাহলে এখানে নিচের কোনটি দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য, এটা হবে 8। তারপর 17 নম্বরটা দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখানে নিচের কোনটি অমূলদ সংখ্যা হবে, এখানে নিচের কোনটি অমূলদ সংখ্যা হবে। এখানে হবে হচ্ছে √72 অমূলদ সংখ্যা। এখানেও √72টা অমূলদ সংখ্যা হবে। কেন, কারণ হচ্ছে 0.5। একটা তোমাদেরকে আমি দেখাই। প্রথমে যেটা দেওয়া আছে, এখানে প্রথমে যেটা দেওয়া আছে ক নম্বর অপশনে 0.5। এই দেখো 0.5 মানে কি, 0.5 মানে হচ্ছে আমরা লিখতে পারি 1/2। 0.5 মানে হচ্ছে 1/2। তারপর আছে খ নম্বর অপশনে যেটা আছে এটা হচ্ছে ক নম্বর অপশন গেল। এটা তাহলে কি, এটা একটা মূলদ সংখ্যা গেল, কারণ হচ্ছে এটা 1/2, এটা p/q আকারে প্রকাশ করা গেছে। তারপর হচ্ছে খ নম্বর যেটা আছে -3/5, এটাও একটা মৌলিক সংখ্যা। কিভাবে এটা মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি p/q আকারে। এটা p/q আকারে, দুটা পূর্ণ সংখ্যা এবং p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এই কারণে এটাও হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপরে যে অপশনটা আছে গ নম্বর অপশনে কি আছে, √8/√2। এখন দেখো √8/√2 মানে হচ্ছে কি, √8/√2 মানে হচ্ছে তুমি যদি এটাকে ভাঙো তাহলে আমরা কি পাবো, এটা দুটার উপরে যদি আমরা দুটার উপর কিন্তু বর্গমূল আছে। আমরা যদি একটা বর্গমূল দিয়ে দুটা যদি লিখি তাহলে আমরা কি করতে পারি, 8কে যদি আমরা 8কে যদি 2 দিয়ে ভাগ করে নিচের 2 দিয়ে তাহলে হয় 4। 4কে যদি তুমি বর্গমূল করো, 4কে যদি বর্গমূল করো তাহলে তুমি কত পাবে, 4কে বর্গমূল করলে হচ্ছে তুমি 2 পাবে। এই 2টা হচ্ছে কি, 2টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আমরা লিখতে পারি কি 2/1। ঠিক আছে, ভগ্নাংশ আকারে এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। এই কারণে এটাও হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। তাহলে এটাও মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা না। কারণ হচ্ছে √72কে যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি কখনোই কি এটাকে p/q আকার বা ভগ্নাংশ আকার প্রকাশ করতে পারবে না। আচ্ছা, 18 নম্বর যেটা আছে, 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এটা হচ্ছে 1। যেমন দেখো 4টি ক্রমিক জোড় সংখ্যা, 4টি ক্রমিক সংখ্যার গুণফল।
দেখি আমরা চারটা ক্রমিক সংখ্যা গুণফল করে থাকি। চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1 2 3 তারপর হচ্ছে 4। 2 একে 2, 3 দোকানো 6, 424। আমরা কত পাচ্ছি? 24 পাচ্ছি। 24-এর সাথে যোগ 1, 24-এর সাথে 1 যোগ করলে হয় 25, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি তোমার কি চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 1 যোগ করলে। চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হবে কি? পূর্ণবর্গ। তাহলে এখানে হবে কি? 1। নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? এখানে নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ? এখানে নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ, যেটা হচ্ছে কি তোমার 19 নম্বরে দেওয়া আছে, এটা হবে 1.10। এটা তোমরা বের করে দেখবা, এটা ক্যালকুলেশন করলে, এটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে দেখবা যে এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটাই হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তারপর 20 নম্বর দেখো, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? এটার আবৃত দশমিক ভগ্নাংশ, এটা ভেঙে দেখি আমরা। এটা ভেঙে দেখবো যে আমরা এটার আবৃত দশমিক কোনটা, এটার আবৃত দশমিক কোনটা আমরা একটু ভেঙে দেখি। 20 নাম্বার কিনে আছে 3 সমস্ত 2/3। হ্যাঁ, 3 সমস্ত 2/3। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি? 3/3 তারিখে 9। সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে হরের সাথে গুণ হবে, লবের সাথে যোগ হবে। তাহলে 3 তারিখে 9, 9 আর 2 গুণ যোগ করলে হবে 11। তাহলে এটা একটা সংখ্যা হয়ে গেল। এটাকে তুমি কি বলতেছে? আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? হ্যাঁ, 3কে দিয়ে যদি 11কে যদি তুমি কি করো, 3কে দিয়ে 11কে যদি তুমি ভাগ করো, তাহলে তুমি পাবে হচ্ছে কি? তুমি পাবে হচ্ছে 3.666। হ্যাঁ, বারবার 6 আসতে থাকবে। এখন হচ্ছে বারবার 6 না লিখে আমরা কি লিখতে পারি? 3.6 পৌনঃপুনিক। তাহলে হবে 3.6 পৌনঃপুনিক। এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এখানে 3.6 পৌনঃপুনিক আছে কোনটাতে? এটাতে। তাহলে উত্তর হবে এটা। তারপর 21 নম্বরটা দেখো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ বলা হয় যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো, লব ছোট হর বড়, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এখানে কোনটা হবে? এখানে হবে ক নাম্বার, লব ছোট হর বড়। লব ছোট হর বড় হলে সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 22 নাম্বার দেখো, 0.3 পৌনঃপুনিককে 0.6 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যাবে? এই দেখো, এটাকে যদি একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে যদি তুমি ভাগ করো, কোনটা পাবে? দেখো, এটা আমি তোমাদেরকে একটু করাই দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এতকে এত দ্বারা ভাগ করতে বলছে, কতকে? 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক ভাগ করতে বলছে। তাহলে আমরা ভাগ করে দেখি। এখানে দশমিকের পর একটার উপর পৌনঃপুনিক মানে হচ্ছে একটা 9, সম্পূর্ণ সংখ্যা 0 বাদ দিলে সংখ্যাটা হচ্ছে 3 থেকে বিয়োগ হবে কত? 0। হ্যাঁ, তারপর আছে ভাগ। তারপর এখানেও দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? একটা, এই কারণে একটা 9, আর 0 বাদ দিলে আসে 6 থেকে বিয়োগ হবে কত? 0। এখন দেখো, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 3, আর নিচে আছে 9 ভাগ, তারপর হচ্ছে 0 থেকে 6 বিয়োগ করলে হয় 6, নিচে আছে 9। এখন দেখো তোমরা, এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা 3 দ্বারা 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে হয় 3 তারিখে 9, উপরে কিছু নয় মানে হচ্ছে 1। তারপর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3, আর এটা না, 3 দিয়ে ভাগ করলে এটা হয় 2, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 3। কারণ 3 তারিখে 9, এটা হচ্ছে 3 দোকানো 6, এ কারণে 2 হয়েছে। তাহলে এখানে হয় 1/3, আর ভাগ এখানে দেখা হচ্ছে 2/3। এখন এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ করে দিই, এটা উল্টে যাবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। যেমন হচ্ছে আমরা লিখতে পারি 1/3 গুণ করার, এটা ভাগ চিহ্নটাকে গুণ করে দেওয়ার সাথে সাথে এটা উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, নিচেটা 2 চলে আসবে। এখন 3 যদি কেটে যায় তাহলে আর কি থাকে? আর থাকে হচ্ছে 1/2। তাহলে হবে কি? 1/2। তাহলে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিককে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 1/2। এই দেখো 1/2 আসছে, দেখো কোথায়? এই দেখো 0. এতকে ভাগ করলে আমরা কত পাবো? 1.2। আমরা কত পাবো? না, আমরা পাবো হচ্ছে, এতকে ভাগ করলে 1/2 পাইছি। এখন 1/2কে যদি তুমি ভাগ করো, 1/2কে ভাগ করলে তুমি পাবে হচ্ছে 0.5।
তাহলে এখানে হবে কি 0.5, এটাই হবে। ঠিক আছে, আজকে এতটুকু 22 নাম্বার পর্যন্ত করাইছি, মোট 40টা এমসিকিউ। এখানে আমি হচ্ছে বাকি এমসিকিউ হচ্ছে দ্বিতীয় পর্বে নিব, কারণ হচ্ছে প্রথম পর্বে এটা ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে দ্বিতীয় পর্বে তোমরা দেখার জন্য অপেক্ষা করো। এই 40টার এমসিকিউর বাহিরে আমি তোমাদেরকে একদম টার্গেট নিয়ে মানে একদম সিরিয়াসলি বলতেছি, এই 40টা এমসিকিউ যদি তুমি ভালো করে বুঝে বুঝে করতে পারো, তাহলে তোমার প্রথম মধ্যে থেকে যে এমসিকিউ আসুক না কেন তুমি ইনশাল্লাহ অবশ্যই করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসটা শেয়ার করে দিবা। আর যে এমসিকিউটা দেখতে পারতেছো এটার পিডিএফ আমার কাছে আছে, যাদের পিডিএফ লাগবে তারা হচ্ছে জাস্ট একটা কমেন্ট করবে, কমেন্ট করে জানিয়ে দিলে, ইনবক্স করলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।